নববর্ষ বরণে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের সংস্কৃতিকে অনেক ভালোবাসি, সেটা পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতে চাই। যত বাধাই আসুক না কেন আমরা এগুলোর ধার ধারি না, আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা করেই যাব। সকল আইন রক্ষাকারী বাহিনী বাংলাদেশের এবং গোয়েন্দা সংস্থাগুলো নববর্ষ উৎসব শেষ না হওয়া পর্যন্ত কাজ করে যাব। পহেলা বৈশাখের চেতনায় দূর হবে অপসংস্কৃতি, নতুন প্রজন্মকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ। গত 29 বছর ধরে আমরা এই কথাটাই বলছি যে পৃথিবীতে শুধু সত্য এবং সুন্দর বিরাজ করে। এই বোধটা আমাদের সময়ে ছিল, আর এই বোধ এখন কমে গেছে। ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে বিজু উৎসব শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের সামনে বৈশাখের দেয়াল চিত্র নষ্ট করেছে দুর্বৃত্তরা। যতই আঘাত আসুক, বাঙালি ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়। মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বললেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, জনগণকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতায় সই করা হয়েছে, সংবাদ সম্মেলনে বেগম জিয়া। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি যে কোনো সময়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাশিমপুর কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার, যান চলাচল ও দোকানপাট বন্ধ। এবং দুর্নীতি মামলায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদাকে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। শাশুড়ির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিম্ন আদালতের। বঙ্গাব্দের আর মাত্র একদিনের অপেক্ষা। নতুন এই বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত শিক্ষার্থী ও শিক্ষকেরা। 1989 সাল থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হওয়ায় এবার আরো বড় পরিসরে উদযাপন করতে আগ্রহী শিক্ষার্থীরা। আর এই সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ চেতনায় সারা বিশ্বে পরিচিত হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মৌসুমী মৌয়ের রিপোর্ট। বাঁশ, বেত আর কাঠের তৈরি শিল্প মোটিভ নিখুঁত কিটে পাকা হচ্ছে প্রতিটি বুনট। হাত আর সাঁড়াশি দিয়ে তৈরি হচ্ছে সময়ের লোকজ আবহ। জমে উঠছে শৈল্পিক প্রতিবাদ। 10% কাজ বাকি আছে। কাগজ পেস্টিং দেওয়ার পর আমাদের এটার উপর স্ট্রাকচারের উপর রং করা হবে বাঘে। আমরা আমাদের সংস্কৃতিকে অনেক ভালোবাসি, সেটা পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতে চাই। ভালো লাগে যখন দেখি যে আমাদের হাতে করা কাজগুলো মানুষ নিচ্ছে। মঙ্গলালোকের সত্য ও সুন্দরের গান একইভাবে ফুটিয়ে তোলা হচ্ছে রং তুলির আঁচড়ে। রং বেরঙের প্রতি অবয়ব আর নকশায় কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ক্ষুদে শিল্পীদের। সারা রাত এখানেই আছে, এখানেই আমরা ঘুমাচ্ছি, এখানেই খাচ্ছি, এখানেই কাজ করতেছি। সবাই একসাথে আনন্দ করে কাজ করে, এটা আসলে অন্যরকম একটা ফিলিং। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে যাতে শান্তি চলে আসে। সর্বজনীন এই উৎসবের অভিজ্ঞতাই বিস্ময় বিশ্ববাসীর। আর দ্বন্দ্ব সংঘাত ভুলে উৎসব পার্বণের প্রতিহত হোক অশুভ শক্তি, এমনটাই মনে করেন আয়োজকরা। একটা হচ্ছে এখানে যেভাবে আপনারা করছেন সেটা শেখা, 2 নম্বর হচ্ছে তার সাথে ভারতের অন্য সংস্কৃতিগুলোকে একটা সম্মিলন ক্ষেত্র গড়ে তোলার চেষ্টা আমাদের করতে হবে। আমাদের মনে হয়েছে যেন আমাদের জন্যই লেখা, আনন্দলোকে মঙ্গলালোকে নতুন সূর্য উঠবে যখন, তার আলোকে আমরা এটি উদযাপন করতে যাব। আর বিরাজ সত্য সুন্দরও, গত 29 বছর ধরে আমরা এই কথাটাই বলছি যে পৃথিবীতে শুধু সত্য এবং সুন্দর বিরাজ করে। সব মানুষের অংশগ্রহণে সত্যিকারের আনন্দযজ্ঞে পরিণত হবে অসাম্প্রদায়িক উৎসবের ক্ষণ, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নববর্ষ উদযাপন যেন নিরাপদ হয়, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আজ রমনা বটমূল এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। র্যাব প্রধান জানান, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ছাড়াও পোশাকধারী র্যাবের সদস্যরা শহরের প্রতিটি মোড়েই মোতায়েন থাকবে। এছাড়া পুরো সময় সিসিটিভির আওতায় পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া আগামীকাল থেকে বটমূল এলাকায় লোকজনের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। আগামীকাল থেকে রাত থেকে মূলত আমাদের ইউনিফর্ম যে পোশাক ধারী তারা টেক ওভার করবে। আমরা চাই যে যারা এখানে অনুষ্ঠানে আসবেন যথাযথ সম্ভব তারা কিছু ক্যারি করবেন না। সাদা পোশাকে ইউনিফর্মে পুলিশ থাকবে, র্যাব ফোর্সেস থাকবে, বাইরের এলাকায় থাকবে এবং গুরুত্বপূর্ণ স্থানে আমাদের চেকপোস্ট থাকবে, ফুড পেট্রোল থাকবে, স্টাডি ডিউটি থাকবে। এই যে নিরাপত্তা বিষয়টা সেটাকে আমরা দেখেছি আমাদের দেশের মানুষ এটা ভালো বোঝেন নিরাপত্তার বিষয়টি। তারা সবাই আমাদেরকে নিরাপত্তা কার্যক্রম বা নিরাপত্তা দায়িত্ব পালনে আমাদেরকে সহায়তা করবেন সে আহ্বান জানাবো। আমরা সবসময় সহযোগিতাগুলো পেয়ে আসছি, প্রতি মুহূর্তে পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মীয় বিষয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষ, এর সাথে কোনো ধর্মীয় ব্যাপার নাই। আর এই যে মঙ্গল শোভাযাত্রা বা যেটা, ওটা কোনো ধর্মীয় কোনো ব্যাপার না। আমাদের যে মানে সংস্কৃতি, কৃষ্টি, আমাদের যে আচার আচরণ, তারই কিছু প্রতিফলন ঘটে। তো সেভাবেই এই শোভাযাত্রাটা এটা আমাদের একটা কালচারাল মানে হেরিটেজ, অর্থাৎ একটা সাংস্কৃতিক আমাদের যে আচার আচরণ, এটা তারই প্রতিফলন ঘটে। এটাকে কেউ কেউ হিন্দুয়ানি মানতে চায়, যেন মঙ্গল শব্দ শুনলে এটা হিন্দু শব্দ, এটা কিন্তু কোনোদিন গ্রহণযোগ্য না। আমরা তো বাংলায় মঙ্গলবার বলি, এখন যদি আমরা মঙ্গলবার বলি তাহলে কি কেউ বলবে যেটা হিন্দু বার হয়ে গেছে? তা তো বলবে না। আর মঙ্গল শোভাযাত্রা করলে সেটা হিন্দুয়ানি হয় কিভাবে, এবং যারা এসব কথা বলছেন তারা কি বুঝে করছেন সেটা আমি জানি না। যেটা আমি চাচ্ছি যে দেশবাসীর জানা উচিত যে এই মঙ্গল শোভাযাত্রার সাথে এটা কোনো এই কোনো ধর্মীয় কোনো যোগাযোগ নাই। এই একটা দিন যেদিন বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের সব সদস্য এক হয়ে পালন করে। পয়লা বৈশাখের সাথে ইলিশ মাছ খাওয়ার কিন্তু কোনো সংযোগ নাই। চৈত্রী মাসে তো এমনি মাছ টাছের দেশে মানুষ কম খায় এবং কম খাওয়া উচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু আশ্বাস নিয়ে খালি হাতে ভারত থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শুধু দেয়ার আর কিছু না পাওয়ার চরম ব্যর্থ একটি সফর ছিল প্রধানমন্ত্রীর ভারত সফর। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া। সফরকালে বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দুদেশের মধ্যে অনেকগুলো চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা, গঙ্গা ব্যারেজ প্রকল্প, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর থেকে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার মতো বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলোতে এই সফরে কোনো অগ্রগতি হয়নি, বরং প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস দিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এই সফরকে দেশবাসী কেবলই দেওয়ার এবং কোনো কিছু না পাওয়ার এক চরম ব্যর্থ সফর বলে মনে করে। আলেমদের সঙ্গে তার অতীত আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ক্রমাগত আঘাতের কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি। এখন তিনি নিজেই ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীতে ট্যানারি সংশ্লিষ্টদের কালো পতাকা মিছিল। সাভারের চামড়া শিল্প নগরী প্রস্তুত করার কাজ দ্রুত শেষ করার দাবি। এবং ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ওষুধ ও কেমিক্যাল জব্দ, কারখানা সিলগালা, আটক 4। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সঙ্গে শেষবারের মতো দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। আজ সকাল 6টায় তার সঙ্গে দেখা করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের 4 সদস্য। মুফতি হান্নানের স্ত্রী, 2 মেয়ে ও বড় ভাই তার সাথে দেখা করেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত তারা মুফতি হান্নানের সাথে একান্তে কথা বলেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে তার বড় ভাই আলিউজ্জামান জানান, মুফতি হান্নান সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এছাড়া তার সন্তানদের দেখাশোনার জন্য মুফতি হান্নান তার বড় ভাইকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
এটি তাদের শেষ দেখা বলেও জানান মুফতি হান্নানের বড় ভাই। এদিকে বেলা 12টার পর থেকে কারাগারের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফাঁসি কার্যকর হলে লাশ পুলিশের সহায়তায় গ্রামের বাড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আজকে কয়েকদিন যাবতেই আমরা জেলখানার আশপাশের এলাকা প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছি। সাদা পোশাকে পুলিশ কাজ করছে, পোড়া পোশাকে কাজ করছে, এবং আমাদের একটি উদ্দেশ্য শুধুমাত্র জেলখানা কেন্দ্রিক না, জেলখানার আশপাশ কোনাবাড়ি, কাশিমপুর এলাকায় অথবা গাজীপুরে কোথাও যেন কোনো ধরনের অপতৎপরতা লক্ষ্য করা না যায়। আরেকটা বিষয় আপনারা জানেন, কিছুদিন আগে মুফতি হান্নানকে চিনিয়ে নেওয়ার চেষ্টা চলছিল কিছু জঙ্গি, সেই জঙ্গিগুলিকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের 164 করেছে। সে কারণে বাড়তি নিরাপত্তা। যদি তাদের ফাঁসি হয়, যেখানেই তাদের যাবে সে লাশটা আমরাই তাদেরকে ওইখানে পৌঁছে দিয়ে আসবো। দর্শক, এই মুহূর্তে কারাগার এলাকায় আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, রাজু, আপনি এরই মধ্যে জেনেছেন যে মুফতি হান্নান এবং শহীদ শাহিদুল বিপুল যে দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছে, তো তাদের দণ্ড যে কোনো মুহূর্তে কার্যকর করা হতে পারে, এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন এবং এই কাশিমপুর কারাগারের বিভিন্ন সূত্রের মধ্য থেকে আমরা জেনেছি। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আজকে সন্ধ্যার আগে থেকে এখানে নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে কাশিমপুর কারাগারে যে প্রধান ফটক রয়েছে সেই ফটক থেকে প্রায় 7 থেকে 800 গজ দূরে আমরা অবস্থান করছি এবং এর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি ব্যারিকেড দিয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন গাজীপুরের জেলা প্রশাসক হারুনুর রশিদ, তো তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তো হারুনুর রশিদ যেটি জানিয়েছেন যে শুধু কেন্দ্রীয় কারাগার নয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার নয়, পুরো গাজীপুর জেলা জুড়ে তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং কাশিমপুর কারাগারে তারা বেশি নিরাপত্তা রেখেছেন। এবং তিনি জানিয়েছেন যে কারা ফটকের সামনে নয়, কারা ফটকের চারপাশে যে সীমানা দেয়াল রয়েছে সেসব জায়গাতেও তারা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে দণ্ড কখন কার্যকর হবে সেটি হচ্ছে জেল কর্তৃপক্ষের ব্যাপার। তিনি যেটি করছেন যে বাইরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তিনি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে যখনই এই দুজনের দণ্ড কার্যকর হবে তাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে তাদের মরদেহ পৌঁছে দেওয়ার দায়িত্বটিও গাজীপুর জেলা প্রশাসন পালন করবে। এবং এখানে আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে 2004 সালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এক বোমা হামলা হয়। সেই ঘটনায় তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী গুরুতর আহত হন এবং পুলিশ কর্মকর্তা সহ 3 জন মারা যান। এবং সেই ঘটনায় মুফতি হান্নান সহ 3 জনকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 জন শরীফ শাহিদুল বিপুল এবং মুফতি হান্নান, তারা 2 জন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছে। আপনি জেনেছেন যে এরই মধ্যে আজকে সকালবেলা মুফতি হান্নানের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে গেছেন এবং আমরা যেটি জেনেছিলাম যে বিপুলের পরিবারের সদস্যদেরকে ডেকে পাঠানো হয়েছিল। তো তারা কারা ফটকে বা কারাগারের ভিতরে এসে বিপুলের সঙ্গে দেখা করেছেন কিনা এটি কিন্তু কারা কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেনি। এছাড়া আমরা দেখেছি যে একদিকে যেরকম নিরাপত্তা জোরদার করা হয়েছে, অপরদিকে সন্ধ্যা 6:30টার দিকে আমরা দেখেছি 2টি অ্যাম্বুলেন্স এই কাশিমপুর কারাগারের ভিতরে প্রবেশ করেছে এবং এই অ্যাম্বুলেন্স প্রবেশ করার আগে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়িও কারাগারের ভিতরে প্রবেশ করেছে। তো সবকিছু মিলে আমরা যেটি বলছি যে গতকাল থেকে কারা কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা দণ্ড কার্যকরের জন্য পুরোপুরি প্রস্তুত এবং দণ্ডটি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। আপনি জানেন যে হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান একজন দুর্ধর্ষ জঙ্গি নেতা এবং আদালত তার বিরুদ্ধে যে রায় দিয়েছিলেন সেখানে পর্যবেক্ষণ আদালত কিন্তু তাকে হার্ডকোর সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিলেন। এবং আপনি জানেন যে 2005 সালের অক্টোবরে মুফতি হান্নান গ্রেফতার হয় এবং আদালতের মুফতি হান্নানের দেওয়া জবানবন্দি অনুযায়ী সেটি হচ্ছে যে 1999 সালে যশোরে যে উদিচির অনুষ্ঠানে বোমা হামলা হয় সেটি ছিল প্রথম বড় ধরনের কোনো জঙ্গি হামলা বাংলাদেশে এবং সেই থেকে শুরু করে 2005 সালের অক্টোবরে গ্রেফতারের আগ পর্যন্ত দেশে 13টি বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনার সঙ্গে মুফতি হান্নান জড়িত ছিলেন, এমনকি আদালতে দেওয়া তার জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন। এবং এই 13টি হামলায় 103 জন মানুষ নিহত হয়েছে এবং প্রায় 600 জন মানুষ আহত হয়েছে। এই বিষয়গুলো মুফতি হান্নানের স্বীকারোক্তি থেকে জানা গেছে। এছাড়া আপনি জানেন যে 2004 সালে মুফতি হান্নান সেই আনোয়ার চৌধুরীর উপর হামলার ঘটনাটি ঘটিয়েছিলেন, কিন্তু এর আগেই 2000 সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্তমান প্রধানমন্ত্রীর জনসভায় বোমা পুঁতে রেখেছিলেন মুফতি হান্নান। এছাড়াও আরো বেশ কিছু নাশকতা এবং জঙ্গি হামলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো আজকে আমরা যেটি বলেছি যে আইনি সব প্রক্রিয়া শেষ এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা যে আবেদন মুফতি হান্নান সহ ওই আরো বাকি 2 জন আসামি করেছিলেন সেগুলো নিষ্পত্তি হয়ে গেছে। তো এখন যেটি হচ্ছে যে কোনো মুহূর্তে দণ্ড কার্যকর হতে পারে, এটি হচ্ছে অপেক্ষা। এবং এখানে যেটি আপনাকে আমি জানিয়েছিলাম যে দণ্ড কার্যকরের আগে যে ধরনের প্রস্তুতি আমরা নিতে দেখি, তো এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের অধিকাংশ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এমনটা আমরা এখানে থেকে প্রত্যক্ষ করেছি। তো কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ খবর। রাজু।
সহকর্মী খান মোহাম্মদ রুমেল কাশিমপুর কারাগার এলাকা থেকে জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর জঙ্গি নেতা মুফতি হান্নানের সহযোগী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের সঙ্গে দেখা করতে সিলেট কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা। সন্ধ্যা 6:45টার দিকে 2টি মাইক্রোবাসে করে তারা কারাগারের ভেতরে যান। বাবা মা সহ 25 জন সদস্য রিপনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার। এদিকে জঙ্গি রিপনের ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে কারাগার ও আশপাশের নিরাপত্তা। পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ। আর জল্লাদ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে 10 সদস্যের একটি জল্লাদ দলও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনারের উপর হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ফাঁসি যে কোনো সময় কার্যকর হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় যে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেনের ব্যাপারে সজাগ থাকা সহ শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী। সর্বোচ্চ আদালত তার ওই যে শাস্তি বহাল রেখেছে। তিনি মহামান্য আমাদের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, প্রাণ ভিক্ষা ওইটা স্যাংশন হয়নি, মঞ্জুর হয়নি। এখন যেটা প্রক্রিয়া চলছে, যে কোনো সময় তার ফাঁসি হতে পারে। জঙ্গিদের অস্ত্র এবং অর্থের উৎস বন্ধের জন্য ব্যাংক সমূহে সন্দেহভাজন অ্যাকাউন্ট এবং এই ট্রানজেকশন এর বিস্তারিত তথ্য নেওয়ার জন্য আমরা বলেছি, এবং জঙ্গি তৎপরতায় যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে এবং এইটাকে আরো জোরদার করা হবে। দুর্নীতির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া দুর্নীতির আরেক মামলায় তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। 35 লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলাটি গত 10 বছর ধরে আদালতের নির্দেশে স্থগিত ছিল। বুধবার স্থগিতাদেশটি প্রত্যাহার করে নেন হাইকোর্ট। একই সঙ্গে জোবাইদাকে আত্মসমর্পণের আদেশ দেয়া হয়। ফলে এই মামলা চলতে সব আইনি বাধা কেটে গেল। জোবাইদা রহমানের রুলটা খারিজ করে দিয়েছেন এবং আগামী 8 সপ্তাহের মধ্যে জোবাইদা রহমানকে বিচারিক আদালতের আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছেন। তবে জোবাইদার আইনজীবীর দাবি আত্মসমর্পণের কোনো আদেশ দেননি আদালত। 8 সপ্তাহের মধ্যে ওনার কনসার্ন কোর্টে যেভাবে মামলা অন্য একজন ক্লায়েন্ট মামলা ফাইট করে সেভাবে উনি ফাইট করবেন। একই আদালত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে বলে রায় দিয়েছেন। এদিকে 2014 সালে সম্পদের হিসেব না দেওয়ার এক মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি ও সন্ত্রাসবাদ কোনো ধর্মই সমর্থন করে না। জঙ্গিবাদ রুখতে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রেসিডেন্টস স্কাউট পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দেশে প্রায় 15 লাখ স্কাউট রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শুধু সংখ্যাই নয়, তাদের গুণগত মানও বাড়াতে হবে। এজন্য দেশের প্রতিটি স্কুল কলেজে স্কাউট সংখ্যা বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি। আর দেশের যে কোনো প্রয়োজনে তাদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। 365 জন স্কাউটের হাতে প্রেসিডেন্টস স্কাউট পদক তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মেই সমর্থন করে না। শিশু কিশোর ও যুবদের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে নিরাপদ রাখতে স্কাউটিং এর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিকতা ও সৃজনশীলতা ও উন্নয়নের মহাসড়কে নিজেদের সম্পৃক্ত করে
দেশকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলার রূপান্তর করতে। সন্ধ্যার সময় আরো থাকছে। ওমানে সড়ক দুর্ঘটনায় সহোদর সহ 3 জনের মৃত্যুতে লক্ষ্মীপুরে স্বজনদের মাতম, দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানকে ঘিরে নতুন সাজে সেজেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদ। সকল পাপ ও গ্লানি ধুয়ে মুছে নিতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। পানিতে ফুল ভাসিয়ে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেন আদিবাসীরা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ির চেঙ্গি নদীতে দেবতার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে বিজু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন আদিবাসী তরুণ তরুণীরা। এ সময় মন্ত্র পাঠ করে পুরনো বছরের সকল দুঃখ ও পাপ ধুয়ে মুছে সবার মঙ্গল কামনা করেন তারা। গঙ্গা মাতার কাছে আমাদের এই প্রার্থনা যাতে নতুন যে বছর আসছে সেই বছরটা যাতে আমাদের অনেক সুন্দর এবং শান্তিময় হয়, সেই প্রার্থনার জন্যই আমরা এখানে আসি। বিজু উৎসবে রাঙামাটির কাপ্তাই লেকে বাহারি ফুলের সমাহার। আদিবাসী তরুণ তরুণীরা দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন মঙ্গলের। এর আগে শহরের রাজবাড়ী ঘাটে চাকমা রাজাকে বরণের মধ্য দিয়ে শুরু হয় বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। সবাইকে বিজুর শুভেচ্ছা দিলাম। বিজুর সময় আমরা ফুল ভাসিয়ে পুরানো দিনকে বিদায় দিয়ে আবার নতুন দিনকে বরণ করে নিই। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে পার্বত্য চট্টগ্রামের সার্বজনীন উৎসব বৈশাখী উপলক্ষে রাজধানীতে বের হয় বর্ণাঢ্য র্যালি। সকালে র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে চন্দ্রিমা উদ্যানের পাশের লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, পার্বত্য শান্তি চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পাহাড়ি বাঙালির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেই পার্বত্য চুক্তি বানচাল করার অপচেষ্টা চলছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্য, মেলবন্ধন, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি শক্তিশালী করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমাদের সরকার পার্বত্য চট্টগ্রামে যে চুক্তি, সেই চুক্তি পাহাড়ি এবং বাঙালিদের মেলবন্ধনে একটা শক্তিশালী চুক্তি হিসাবে এইটা কাজ করছে। সেই চুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমরা এই চুক্তির উপরে দাঁড়িয়ে আমরা পাহাড়ি বাঙালিদের এবং বাংলাদেশের সকল নাগরিকের ঐক্য, সম্প্রীতি, মেলবন্ধন শক্তিশালী করব, দৃঢ় করব। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে করা দেয়াল চিত্র পোড়া মোবিল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতের কোনো এক সময় অজ্ঞাত কয়েকজন যুবক এই ঘটনা ঘটায়। এদিকে শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, সব বাধা উপেক্ষা করেই পহেলা বৈশাখ উদযাপন করা হবে। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 12:30টার দিকে অজ্ঞাত কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের সামনে আসে। এ সময় তারা বাংলা নববর্ষকে সামনে রেখে দেয়াল চিত্রে পোড়া মোবিল ছিটিয়ে দ্রুত পালিয়ে যায়। বুধবার সকালে শিক্ষার্থীরা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, পহেলা বৈশাখ উদযাপনে এ ঘটনার কোনো প্রভাবই পড়বে না, বরং সব বাধা উপেক্ষা করে মহা আড়ম্বরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ। আমরা কেউ থেমে থাকবো না, আর আমরা ছেলেমেয়েরা সবাই খুব সাহসী এবং সবাই উদ্যমের সাথেই পয়লা বৈশাখের কাজ হচ্ছে এবং চলবে। আরো দ্বিগুণ গতিতে করছি। আমরা বাইরের কাজ সবগুলোই করব। আমরা এতটুকু করার কথা ছিল না, এখন আমরা সবগুলোই করব। যে কাজটা তারা করে গেল, আমরা এটা কখনোই সাহসের কথা বলবো না। আমরা বলবো আমাদের সাথে আসুক, এটা একটা সার্বজনীন প্রোগ্রাম, সবার প্রোগ্রাম। এরা যে প্রক্রিয়া করেছে, আমি তাদের প্রতি করুণাই হয়। তারা নিশ্চয়ই দুর্বল চিত্রের মানুষ বলেই রাতের অন্ধকারে এরকম ভাবে তারা কর্মকাণ্ডটি করেছে। তারা নষ্ট করেছে আমাদের সৌন্দর্য বোধকে। তো সৌন্দর্য তো নৈতিকতার প্রথম, আমি মনে করি, একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
তো যারা সৌন্দর্য নষ্ট করে তারা কখনোই আসলে টিকে থাকতে পারে না। বাঙালির প্রাণের এ উৎসব উদযাপন নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি কর্মীরাও। বাংলাদেশের যে পজিটিভ শক্তি আছে সেটা কখনো থেমে থাকেনি, থাকবেও না, এবং সেক্ষেত্রে আমরা যারা সংস্কৃতিমনা মানুষ আছি তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছি, এখনো করব। পহেলা বৈশাখ অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। এদিকে অপরাধীদের আটকের পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভীরুতার প্রমাণ এটা, এখানে তো অনেক কর্মযোগ্য ছিল, এখানে এসে কোনো ক্ষতি তারা করতে পারে নাই, অতএব তারা এরকম সংঘবদ্ধ কেউ, এটা আমরা মনে করি না। এবার পহেলা বৈশাখে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। সময় সংবাদ, চট্টগ্রাম। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশের বাড়ি লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া। এদের মধ্যে 2 জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। স্বজন ও এলাকাবাসী জানায়, ভাগ্যের চাকা ঘুরাতে 4 বছর আগে ওমানে পাড়ি জমান কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের মাসুদ আলম। গত বছর ছোট ভাই জুয়েলকেও ওমানে নিয়ে যান তিনি। এর কয়েক মাস পর তাদের মামা জসিম উদ্দিনকেও সেখানে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত 9টার দিকে দেশটির মিজুয়া শহর থেকে প্রাইভেট কারে করে মাস্কেটে যাওয়ার পথে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 ভাই ও মামা নিহত হন। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। বহু টাকা পয়সা ঋণ করে দিচ্ছে, তারপরে যে তারপর যে এগুলো কেমনি আনন্দ হয়, যদি সরকার যদি এটা সহায়তা করে তাহলে ভালো হয় না। আমার যে ঋণ করি সংস্থার থেকে দিয়ে পয়সা লোক দিচ্ছি, এখন আমার কি উপায়, আমার ভবিষ্যতে কি উপায়, আমি অবাধ্য হয়েছি। আমার সরকার মাইজুরি করার মতো কোনো বুঝার নাই। শীত কি বর্ষা, সব ঋতুতেই চাঁদপুরের উত্তাল মেঘনা পাড়ি দিয়ে পারাপার হন চরাঞ্চলের হাজারো মানুষ। আর বাহন হিসেবে ব্যবহার হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা বা ছোট আকারের স্থানীয় ট্রলার। ঝুঁকি নিয়ে যাতায়াতকারী এসব নৌযানে নেই জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট অথবা বয়া। এতে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে, যাত্রী নিরাপত্তার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আর সরকারি উদ্যোগের সাথে সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নানা বয়সের হাজারো মানুষ প্রতিদিন জেলা শহরের পুরান বাজার, হাইমচর ও মতলব উত্তরের মূল ভূখণ্ড থেকে মেঘনা পাড়ি দেন। 1 বছর আগে নদী পার হতে গিয়ে চাঁদপুরের হাইমচরে ট্রলার ডুবিতে প্রাণ হারায় শিশু সহ 9 জন। তাই নদী পার হতে গিয়ে ফের দুর্ঘটনার ভয় তাদের মাঝে সবসময়। নদী পাড়ি দেওয়া যাত্রীরা জানালেন তাদের দুর্ভোগের কথা। আমাদের স্কুল ক্লাস ঠিকমতো পাই না, আমরা প্রতিদিন ঝড় বৃষ্টি হয়, এতে আমাদের সমস্যা হয়। এই ওইপার থেকে ঢেউর সময় আসি, সেজন্য মাথা ঘুরানি, এরপরে বুম বুমি ভাব, এই ধরনের সমস্যা পড়তেছি আমরা। এই নদী দিয়ে যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের আহন লাগে, আর যে ঢেউর বাড়ি খায় মানুষের। অনেক সময় এই ডেলিভারি রোগীগুলো এখানে আনতে খুবই সমস্যা হয়। মেঘনা পাড়ি দেওয়া মানুষের কষ্টের কথা তুলে ধরে সরকারি সহায়তার দাবি জানালেন শিক্ষক, নেতা সহ চরাঞ্চলের জনপ্রতিনিধি। 17টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 4টি মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ আছে। আমাদের এপারের সাথে উপজেলা সদরের সাথে ওপারের মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর। 8-10 হাজার মানুষ আপ ডাউন করতে আছে, এদের কোনো নিরাপত্তা নাই, লাইফ জ্যাকেট নাই, বয়া নাই। আমি সরকারের কাছে আবেদন করি এদের জন্য কোনো একটা ব্যবস্থা করা হোক। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়সারাভাবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকল উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি যে সমস্ত নৌকা নদী পারাপার করে তাদের সঙ্গে সভা করে মিটিং করে তাদের নৌকাগুলোতে যাতে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা যায় এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন আবহাওয়া বৈরী থাকবে তারা যাতে নদীতে না নামেন। চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরে মেঘনা নদীর পশ্চিমে রয়েছে 25টি চর। এসব চরে বাস করেন প্রায় 60,000 মানুষ। সময় সংবাদ, চাঁদপুর। সাভারের চামড়া শিল্পনগরী পুরোপুরি প্রস্তুতের কাজ অবিলম্বে শেষ করার দাবিতে রাজধানীর হাজারীবাগে কালো পতাকা মিছিল করেছেন চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। সকালে রাজধানীর হাজারীবাগে মিছিলে অংশ নেন ট্যানারি শিল্প মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এর আগে সকালে সমাবেশে তারা বলেন, বিসিকের অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চামড়া শিল্প। সাভারের ট্যানারি শিল্প এলাকা পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। বাতিল হয়ে গেছে অনেক রপ্তানি আদেশ। তাই আদালতের ঘোষণা অনুযায়ী দেশের চামড়া শিল্প রক্ষায় 15 দিনের মধ্যে সাভারে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ দেওয়ার দাবি জানান তারা।
আমরা আজকে সর্বশান্ত হয়ে গেছি। আমাদের পকেটে নাই পয়সা, পকেটে নাই কড়ি, যা কিছু ছিল সব আমরা ওখানে বিনিয়োগ করে দিয়েছি। এখন চলার মতো টাকা নেই, রপ্তানি গাছি বন্ধ হয়ে শ্রমিক নববর্ষের দিন কি খাবে আমাদের জানা নেই। এই দায়িত্ব এখন কে নেবে? তা আমাদের দাবি হলো যে এই মুহূর্তে দেশের সার্বিক প্রয়োজনে, অর্থনীতির প্রয়োজনে সরকার আমাদের পাশে এসে দাঁড়াক, এই শ্রমিকদের সমস্যার সমাধানের পাশে আমাদেরকে কোঅপারেট করুন। দর্শক, এই মুহূর্তে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বসভায় মাথা তুলে দাঁড়াতে পেরেছে। আমাদের পররাষ্ট্রনীতির একটি মূল নীতি জাতির পিতা দিয়ে গেছেন, সেটা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আর সেই নীতিতেই আমরা বিশ্বাস করি। এবং নিশ্চয়ই বাংলাদেশের মানুষরা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর যখন প্রথম ক্ষমতা আসে, এসেই আমরা এই ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি আমরা করেছিলাম, গঙ্গা পানির ন্যায্য হিসেবে আমরা আদায় করেছিলাম। কিন্তু 91 সালে বিএনপি ক্ষমতা আসে, আর 75 সালে 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর যখন অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়, সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল শুরু হয়। খুনি মুস্তাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানায়। খুনি মুস্তাক জাতির পিতার খুনের সাথে জড়িত এবং ষড়যন্ত্রের সাথে জড়িত, কিন্তু জিয়াউর রহমান যে তার সাথে জড়িত ছিল এটা এখানেই প্রমাণিত হয় যখন জিয়াউর রহমানকে মুস্তাক একদিনের মধ্যেই তাকে সেনাপ্রধান বানায়। আর সেনাপ্রধান হয়ে জিয়াউর রহমানও ঠিক একইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে এবং সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে সশস্ত্র বাহিনীর রক্তের উপর পাড়া দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। এবং ক্ষমতা দখল করে সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিককে হত্যা করে। একমাত্র এয়ারফোর্সের 565 জন অফিসারকেই হত্যা করেছিল। আর সামরিক বাহিনীর অফিসার প্রায় 2000-এর কাছাকাছি সৈনিক সহ তাদেরকে নির্মমভাবে খুন করেছিল শুধু নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য। 19 বার কু হয়েছিল জিয়ার আমলে। আর জিয়াউর রহমান ক্ষমতায় ছিল যতদিন বাংলাদেশে প্রতি রাতে কারফিউ দেওয়া হতো, যে কারফিউ 86 সাল পর্যন্ত চলেছে। সে 75 সাল থেকে 86 সাল পর্যন্ত প্রতি রাতেই বাংলাদেশের কারফিউ ছিল। একজন নিজেকে আগে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে একদিন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা, অর্থাৎ একাধারে সেনাপ্রধান একাধারে রাষ্ট্রপতি। ঠিক আইয়ুব খান যেভাবে ক্ষমতা নিজেই রাষ্ট্রপতি নিজেই সেনাপ্রধান, ঠিক জিয়া ঠিক একই পদাঙ্ক অনুসরণ করেছিল। সেই পাকিস্তানি সামরিক শাসকের পদাঙ্ক অনুসরণ করে ক্ষমতায় এসেছিল। এরপর নির্বাচনী প্রহসন, হ্যানা ভোট, তারপরে যে কি রাষ্ট্রপতি নির্বাচন, তারপর হলো তাদের সংসদীয় নির্বাচন, সবই ছিল একটা ভাওতাবাজি। ওখানে জনগণের ভোট কেড়ে নিয়ে কোনো মতে ক্ষমতাকে টিকিয়ে রাখে এবং একটা অবৈধভাবে অর্জিত ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য কারচুপির মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে একটা নির্বাচনী পোষণ দিয়েই জিয়া ক্ষমতায় ছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতেই তৈরি হয়েছিল বিএনপি। কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে তৈরি করা যে সংগঠন, সে জনগণকে কি দিতে পারে? দর্শক, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। দাপুটে জয়ে আসর শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ফতুল্লায় খেলাঘরকে 5 উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহর দল। আগে ব্যাট করে 6 উইকেটে 293 রান করে খেলাঘর। জবাবে মুসাদ্দেক হোসেন সৈকতের লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে সালাউদ্দিনের উইকেট হারায় খেলাঘর। তবে দ্বিতীয় উইকেটে রবি ও নফিস ইকবালের
49 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রিমিয়ার লিগের নবীন দলটি। এই দুই ব্যাটসম্যান 50 তুলে নিয়ে আউট হবার পর আর কেউ বড় ইনিংস খেলতে না পারলে 6 উইকেটে 293 রানের সংগ্রহ পায় খেলাঘর। জবাব দিতে নেমে 85 রানে 3 উইকেট হারায় আবাহনী। এরপর মাহমুদুল্লাহ একবার জীবন পেলেও সৈকতকে সঙ্গে নিয়ে 127 রানের জুটি গড়েন। ব্যক্তিগত 59 রানে বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক ফিরে গেলেও লিস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক সৈকত। 85 বলে তার 110 রানের দারুণ ইনিংসেই জয়ের পথ সুগম হয় আবাহনীর। ম্যাচ সেরা হয়েছেন সৈকত। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।